MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ। মেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানে করা সত্যি কথা যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আসল হচ্ছে ভোট, আসল হচ্ছে গদি, এবং সেই জন্য ভোট ব্যাংককে তুষ্ট রাখতে যা করার হয় তাই করেছেন, যা লুকানোর হয় তাই লুকিয়েছেন, যা বলার তাই বলেছেন। তারপরও ভোট ব্যাংক কি নিজের হাতে থাকছে? আজ সত্যি সত্যি স্বর্ণালী শুরুতে দেখাবো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভোট ব্যাংকের অন্যতম মুখ সিদ্দিকুল্লাহ চৌধুরী, যিনি প্রায় সময়তে বড় বড় কথা বলেন। সংখ্যালঘু ভোট ব্যাংক নিয়ে তিনি বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করেছেন এবং তিনি বলেছেন যে বিভিন্ন সময়তে যে তাদের দাবি দেওয়াগুলোকে আগে প্রাধান্য দিতে হবে। মুশকিল হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই সংখ্যালঘু ভোট ব্যাংক করতে করতে এমন জায়গায় নিয়ে চলে গেছেন এদেরকে যে আমার মনে হয় যে আসলে কোথাও ফ্র্যাঙ্কেনস্টাইন বানিয়ে ফেলেছে। এখন কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই ভোট ব্যাংকের হাতের পুতুল হয়ে গিয়েছে এই মুহূর্তে? মানুষ কি বুঝতে শিখে গেছে যে আসলে কারা তাকে ঠকিয়েছে আর কারা তাদেরকে ইউজ করেছে, ব্যবহার করেছে? মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর একটা ছবি দেখাবো। গতকাল তিনি মন্তেশ্বরের বিধায়ক, তারপর সেখানে যখন তিনি নিজের বিধানসভা এলাকায় যান, সেই সময়তে সংখ্যালঘু মন্ত্রী, রাজ্যের সংখ্যালঘু ফেস সিদ্দিকুল্লাহ চৌধুরী, সংখ্যালঘু ফেস, যে সংখ্যালঘুদের নামে একটা কথা বললে মমতা বন্দ্যোপাধ্যায় রেড়ে করে তেড়ে আসেন, সংখ্যালঘুদের কোনো কিছু সম্পর্কে কোনো প্রশ্ন তুললে মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে ফসকা পড়ে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যে সংখ্যালঘুকে একদম মাথায় করে রাখেন, সংখ্যালঘু মানেই 7 খুন মাফ, সংখ্যালঘু কিচ্ছু করতে পারে না, সংখ্যালঘু নিরীহ, সংখ্যালঘু কোনো তার বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে না, তারা কোথাও কিছু ভাবতেই পারে না, যা কিছু ভাবে নাকি হিন্দুরা, জব্দ করতে হলে ওদের করো। অথচ এই সিদ্দিকুল্লাহ চৌধুরী যখন নিজের এলাকায় গেলেন, তখন এই যে অনুন্নয়ন, দিনের পর দিন বিভিন্ন কাজ না করা, শুধুমাত্র ভোট ব্যাংকের ভাঁওতা দেওয়া, শুধুমাত্র সাম্প্রদায়িক কথাবার্তা বলা, শুধুমাত্র উস্কানি, মুসলিমদের উস্কে দাও, মুসলিমদের হাতে পাথর দিয়ে দাও, মুসলিমদের হাতে ইট দিয়ে দাও, মুসলিমদের হাতে রড দিয়ে দাও, ভাঙচুর ভাঙচুর ভাঙচুর, আগুন। দিনের পর দিন এই যে তালিমগুলো দিয়ে এসছেন, এই যে দাওয়াই নিদানগুলো দিয়ে এসেছেন নিজের কমিউনিটির জন্য, তার রেজাল্ট কি হলো? আজ নিজের বিধানসভা কেন্দ্রে মন্ত্রীর গাড়ি ঘিরে বিক্ষোভ, ভাঙচুর, তার সঙ্গে ঝাঁটা, মশাই ঝাঁটা। রাজ্যের সংখ্যালঘু ফেস সিদ্দিকুল্লাহ চৌধুরী, তাকে ঘিরে শুধু বিক্ষোভ হলো না, ঝাঁটা দেখালেন মেয়েরা। দেখুন সেই ছবি। ফুল ফ্রেম বলবো টিমকে দেখাতে, ফুল ফ্রেম ছবি দেখাতে বলবো। কুল্লা গো ব্যাক কারা দেখাচ্ছেন? তারাই যাদেরকে উস্কানোর চেষ্টা চলে, তারাই যাদের হাতে ইট, আদলা ইট, পাথর এগুলো তুলে দেওয়া হয়, তারাই বলছে সিদ্দিকুল্লাহ গো ব্যাক, আর ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এই ঘটনার পর সিদ্দিকুল্লাহ চৌধুরী, তার তো বেজায় সম্মান, মান সম্মানে কালি পড়ে গেল। এরপর সিদ্দিকুল্লাহ চৌধুরী গতকাল কি ফাঁপা হুঙ্কার দিয়েছিল সেটা একবার শোনাই, শুনুন। বললেন অনেক ফোর্স পাঠিয়েছে, ইমপ্রিজমেন্ট এজেন্সি হলো থানা, এই কারণেই বলেছি যদি এইভাবে আমাকে অপমান করা হয় দল ছেড়ে দেবো। তৃণমূল বুঝবে আমার কি করা। পুরোপুরিবারে খুনের চক্রান্ত, এর পয়সা দেওয়া হয়েছে, প্রত্যেকটাই পঞ্চায়েত অঞ্চলকে বাধ্য করা হয়েছে 100% আইসি দায়ী। আমাদের নিরাপত্তা যদি পুলিশ না দিতে পারে তো সাধারণ মানুষের দেবে কি করে?
যদি সিদ্দিকুল্লাহ নিরাপত্তা না দিতে পারে পুলিশ, তাহলে সাধারণ মানুষকে দেবে কি করে? এটা সিদ্দিকুল্লাহ চৌধুরীর আজকে মনে পড়লো? আরে সিদ্দিকুল্লাহ চৌধুরী, আপনি তো সেই মন্ত্রী যিনি এখানে মঞ্চ বেঁধে আপনার সংখ্যালঘু ভাই বোনদের উস্কেছিলেন, বলেছিলেন কি ওয়াকফের যদি বিল পরিবর্তন না হয় তাহলে আগে জেলাকে টাইট দেব, তারপর কলকাতাকে টাইট দেব। আপনার বলার পর মালদা মুর্শিদাবাদে আগুন জ্বলেছে সিদ্দিকুল্লাহ সাহেব। আজকে নিজের গায়ে আঁচ পড়লো বলে, নিজের গায়ে ঝাঁটা পড়লো বলে তখন আপনার মনে পড়ছে যে পুলিশ প্রোটেকশন। আপনার নিদান অনুযায়ী সেই সময়তে যখন মালদা মুর্শিদাবাদ ধুলিয়ান যখন জ্বলছে, এই পুলিশ তো চুপ করে বসেছিল। 5 ঘন্টা 7 ঘন্টা 10 ঘন্টা পুলিশের কোনো দেখা পাওয়া যায়নি। কি ভয়ঙ্কর প্ল্যান করেছে আপনার বাহিনী, কি কি ট্রেনিং দিয়েছেন আপনি আপনার বাহিনীকে। যাও গিয়ে বেঁচে বেঁচে হিন্দু এলাকায় যাও, আর সেখানকার বাড়ির মেয়েদের কাপড় জামা যেখানে থাকে আলমারিতে সেখানে পুড়িয়ে দাও। যদি কাপড় পরানোর উদ্দেশ্য হয় তাহলে সবার গোটা বাড়ির লোকের কাপড় পরাতে হয়, শুধুমাত্র মেয়েদের কাপড় কেন পরায়? কি নোংরা উদ্দেশ্য ছিল সেই সময়তে যারা তাণ্ডব চালিয়ে গেছিল তাদের? বাড়ির পর বাড়ি দাও দাও করে জ্বলেছিল সিদ্দিকুল্লাহ সাহেব। তার সময় সেই সময়তে দমকল পর্যন্ত পৌঁছয়নি, পৌঁছানোর পর দেখতে পাওয়া যায় জল নেই, এলাকার জলের লাইন কেটে দেওয়া রয়েছে, কারেন্ট কেটে দেওয়া রয়েছে। রাতারাতি কোলে বাচ্চা নিয়ে কখনো 6 মাস কখনো 2 বছর নদী পার হয়ে মালদায় চলে যেতে হয়েছিল এ রাজ্যের হিন্দুদের। আপনি অস্বীকার করতে পারেন আপনার কোনো দায় নেই? সিদ্দিকুল্লাহ চৌধুরীর দায় আছে কি নেই এইটা আমি বলছি না, এটা বিজেপি বলছে না, এটা কে বলছে? দলের ভেতর থেকে আরো একজন বলছে, আহমেদ হোসেন শেখ। কে ইনি? ইনি হচ্ছেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি। কোন দল করেন? করেন তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস করেন, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি, তার নাম হচ্ছে আহমেদ হোসেন শেখ। নাম শুনেই বুঝতে পারছেন তিনিও সংখ্যালঘু সম্প্রদায়েরই। তো আহমেদ হোসেন শেখকে যখন আমরা জিজ্ঞাসা করলাম কি কেস, সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছেন নাকি ওনার ইজ্জত নষ্ট হচ্ছে, দল ছেড়ে দেবেন, এই বিক্ষোভ দেখানো হয়েছে। উনি কি বলছেন শুনুন এবার, দেখুন। মুর্শিদাবাদে তো ওনার ভেতর বিক্ষোভ হচ্ছে, ওনার তো মুর্শিদাবাদে যদি দাঙ্গা লাগানোর মূল্যে ওনার ভাইরা। হ্যাঁ আমি বলছি মুর্শিদাবাদে যেখানে গন্ডগোল হলো তার এই গন্ডগোলের পেছনে সিদ্দিকুল্লাহ চৌধুরী। আমার ওনার ভাইদের ওই যে বড় বড় এই কথাবার্তা বক্তৃতা বড় বড় মানে ভাষণ এইসব জন্যই মানুষকে মানে বিভ্রান্ত করছে। উনি মুসলিমদের ধোকা দিচ্ছেন। উনি ওয়াকফ আন্দোলন করার পর উনি চুপচাপ মানুষকে নিয়ে ঠিক রাস্তায় নামিয়ে দিয়েছেন, যে মানুষকে বিভ্রান্ত করেছেন যে উনি ঘরে ঢুকে বসে আছেন। উনি 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 ওয়াকফ তো মুসলিমদের ধরে নড়বেন। উনি একটা মিটিং করার পর ঘরে ঢুকে বসে আছেন কেন? উনি মানুষকে বিভ্রান্ত করছেন। তাহলে দেখার পর উনি কলকাতায় মিটিংটা দিয়ে আগুন লাগিয়ে দিলেন, কলকাতার রেড রোডে আগুনটা লাগিয়ে দিলেন, যে ঘরের ভেতরে বসে গেলেন। সেই আজ তো এই থেকে বিভিন্ন জায়গায় মন্তেশ্বরে পড়ছে, মুর্শিদাবাদে পড়ছে। তৃণমূল কংগ্রেস থেকে অভিযোগ আসছে। এই অভিযোগগুলো শোনার পর আমি জানি না মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় শুনতে পাচ্ছেন। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যাদের মনে হয় যে কোন কোন সময় নাকি রমজান চললে কারা কারা নাকি কোনো অশান্তি করতে পারে না, তিনি শুনতে পাচ্ছেন। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় শুনতে পাচ্ছেন যে আপনার মন্ত্রক আলো করে বসে থাকা সিদ্দিকুল্লাহ চৌধুরী, তিনি তার ভাইদেরকে যে ভাষায় উস্কেছিলেন তার পরিণতি হয়েছে মুর্শিদাবাদে। মমতা বন্দ্যোপাধ্যায় শুনতে পাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্দিকুল্লাহকে অ্যারেস্ট করবেন, মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্দিকুল্লাহকে মন্ত্রিসভা থেকে বের করে দেবেন। কি করেন মমতা বন্দ্যোপাধ্যায়? নাকি ভয়ে কেঁপে যাবেন আবার, জোরে বাবারে বাবা সংখ্যালঘু ভোট ব্যাংক বলে কথা, সামনে 26-এর নির্বাচন, বিজেপি সভাপতি বদল করছে, এখন করার সময়, এই সময়তে এসব কেউ করে নাকি? ভোট ব্যাংক চলে গেলে কি হবে? নাকি মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাকডোর দিয়ে, পেছনের দরজা দিয়ে আরো এক সেট সংখ্যালঘু ভোট ব্যাংক তৈরি করে রেখেছেন ওই বাংলাদেশ থেকে নিয়ে আসা রোহিঙ্গাদের দিয়ে? প্ল্যান এ প্ল্যান বি, যদি এই সংখ্যালঘু বিগড়ে যায় তাহলে ওই সংখ্যালঘু সাপোর্ট দেবে। কোনটা কি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংখ্যালঘু গেম ক্লিয়ার করব। তবে তার আগে এই যে বক্তব্য শোনালাম মন্তেশ্বরের সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি যে ভয়ঙ্কর অভিযোগ করেছেন, সেই অভিযোগটি কি সত্যি তার সেই সময় সেই অভিযোগের সঙ্গে মুর্শিদাবাদ আগুন জ্বলা, মুর্শিদাবাদে ভয়ঙ্কর হিংসা তৈরি হওয়া, হিন্দু বেছে বেছে বাড়ি ঘরগুলোকে শেষ করে দেওয়া, হিন্দুদেরকে গ্রাম থেকে বের করে দেওয়া, এগুলোর সঙ্গে কোনো কানেকশন আছে কি? নিজের দল, নিজের ধর্মের লোক একই দলে থেকে অভিযোগ করছেন সিদ্দিকুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে। এটা বলার আগে এই অভিযোগগুলো শোনানোর সঙ্গে সঙ্গে আমি শোনাবো
যখন কলকাতা শহরে ওয়াক অফ নিয়ে আন্দোলন করার জন্য সিদ্দিকুল্লাহ উস্কানি দিচ্ছিলেন, গোটা দেশে কোথাও কিছু হলো না, সংসদে পাশ হয়ে গেল বিল। যত রকমের তাণ্ডব পশ্চিমবঙ্গে, এর আগেও তাই হয়েছিল, যত রকমের তাণ্ডব পশ্চিমবঙ্গেই হয়, কারণ পশ্চিমবঙ্গের পুলিশ এগুলোতে প্রশ্রয় দেয়, সেরকম করে অ্যাকশন নেয় না। তো সিদ্দিকুল্লাহ চৌধুরী সেই সময়তে কলকাতায় মঞ্চ বেঁধে তারই কমিউনিটির উদ্দেশ্যে কি বক্তব্য রেখেছিলেন, সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশ্যে কি বক্তব্য রেখেছিলেন, সেখানে উস্কানি ছিল না ছিল না, শুনুন একবার। আমরা কলকাতাকে যদি বলতাম জ্যাম করব, তো 50টা জায়গায় 2000 করে বসে যেতাম। সেটা এখন হয়নি, পরে কিন্তু হবে। বলে করব, বলে প্রথমে জেলাকে একটু টাইট করি, তারপরে কলকাতার 50টি জায়গায় 10,000 হলে কত লাগবে, বাস এরা আসবে কলকাতায় বসে চিড়ে গুড় পানি বাতাসা মুড়ি খাবে আর একটু বসবে, কিচ্ছু করতে হবে না। দেখবেন টনকটা কেমন নড়ে। সিদ্দিকুল্লাহ চৌধুরীর যে বক্তব্য কিছুক্ষণ আগেই তারই দলের তারই সম্প্রদায়ের লোক অভিযোগ করছিলেন যে এগুলোর জন্য তো দায়ী সিদ্দিকুল্লাহ, তা তিনি এলে তাকে কি বরণ করে নেওয়া হবে? এই ঘটনাই তো হয়েছিল, এই তো অভিযোগ করেছে। মুসলিমকে কি ঠকাচ্ছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী? এই প্রশ্ন তুলেছেন আহমেদ হোসেন শেখ, সভাপতি মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির। এই প্রশ্ন তুলেছেন তিনি, কি বলেছেন তিনি একবার শোনাবো, ওনার কথা আরো একবার শোনাবো। সাধারণ মুসলমানদের বোকা বানাচ্ছে। হ্যাঁ, অবশ্যই বোকা বানাচ্ছে, আমি দায়িত্ব নিয়ে বলছি বোকা বানাচ্ছে। মুসলিমরা ওদের কাছে নেই, ওনার কাছে নেই, ওনার বিরুদ্ধে আগে কোনোদিন মুখ খোলা দেখেন, এখন বড় বড় ঝান্ডা উঠছে। আগে জামিয়াত উলামা হিন্দ ওনার বিরুদ্ধে বিক্ষোভ করছে, মুর্শিদাবাদে আমরা দেখেন না যে পতাকা নিয়ে বিক্ষোভ করছে, মন্তেশ্বরেও করছে, সমস্ত জায়গায় করছে। অতএব বড় সড়ো কনস্পিরেসি, একটা বড় সড়ো ঘটনা। এই যে মেকি সংখ্যালঘু প্রেম, এই মেকি সংখ্যালঘু প্রেম তাহলে কাদের? আর তার জন্য মুখ বানানো হয়েছে কয়েকটা, অমুক তমুক তমুক, যারা মুখ্যমন্ত্রীর হয়ে সংখ্যালঘুদের জন্য মেকি প্রেম দেখাবেন, দিনের পর দিন ধরে মানুষকে ভুল বোঝাবেন। এবং ওই যে বললাম, হাতে বইয়ের জায়গায় তুলে দেওয়া হবে পাথর, তুলে দেওয়া হবে ইট, তুলে দেওয়া হবে রড, বাকিটা করে কম মেখা। সংখ্যালঘুকে বার্তা দেওয়ার জন্য সংখ্যালঘু মুখ, সংখ্যালঘুকে সমালোচনা করার জন্য সংখ্যালঘু মুখ, সংখ্যালঘুকে উত্তেজিত উস্কানি দেওয়ার জন্য সংখ্যালঘু মুখ। কি অসাধারণ স্ট্র্যাটেজি! শুনুন মিজানুর রহমান তিনি কি বলছেন, তিনি জলপাইগুড়ি সংখ্যালঘু সেলের সভাপতি, শুনুন একবার। আমার যে মাদার কমিটির নেতৃত্ব আছে ওনাদেরকে বলবো যে আমাদেরকে ছাগলের 6 নম্বর বাচ্চা বানায় রাখবেন। আমরা সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের লোক, আমাদেরও ভোট ব্যাংক আছে, আমরাও একটা ভোটার, আপনারা যেরকম ভোটার আমরাও ভোটার। এই সমস্যাগুলো আপনারা দয়া করে করবেন না, কারণ আমরাও মানুষ, মানে সংখ্যালঘুরা, ঠিক আছে? কারণ ওই মানে কখনো ধরেন আপনারা সংখ্যালঘুদেরকে যোগ্য সম্মান দিবেন না, কখনো জেলে পুড়িয়ে দেবেন, বলার পরে ঠিকমতো আমাদের কথা শুনবেন না, সংখ্যালঘুদেরকে অসম্মান করবেন, আজকে করছেন কালকে করছেন, এটা মানুষ বারবার বরদাস্ত করবে না। একটা দিন মানুষ কিন্তু কব উগড়ে দিবে, এগুলা করবেন না। লড়াই বিজেপির সঙ্গে হওয়ার কথা, সেখানে বিজেপির সঙ্গে নয়, আমাদের তৃণমূলের সঙ্গে তৃণমূলের লড়াই হচ্ছে। কি অসাধারণ স্ট্র্যাটেজি! আমার মনে হয় সত্যি সত্যি হয়তো আগুন নিয়ে খেলা হচ্ছিল কোথাও, কিন্তু মুশকিল হচ্ছে আগুন নিয়ে খেললে আগুনও তো হাত পুড়বেই। অতএব যদি মনে করা হয় যে কেউ নিজস্ব ভোট ব্যাংক, একদম পৈতৃক সম্পত্তি, তাহলে বোধহয় সেটাও সারা জীবন কুক্ষিগত করে রাখা যায় না। কুক্ষিগত যে করে রাখা যায় না, সম্পত্তি যে একরকম ভাবে একজনের পৈতৃক হয়ে রাখা যায় না, তার আরো প্রমাণ রয়েছে দলের অন্দরে বিভিন্ন সময়তে। মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ভাবছেন যে সারা জীবন এরকমই চলবে, কিন্তু না, এরকম চলে না, এরকম ভাবে হয় না। কয়েকটা বক্তব্য দলের ভেতর থেকে ওঠা, এই পৈতৃক সম্পত্তি যে নয় ভোট ব্যাংক বলে কিছু যে নিজস্ব ভোট ব্যাংক বলে কিছু হয় না, সেটা কয়েকটা বক্তব্য পর শোনাবো, শুনে দেখুন। আজকে যে এত খুনোখুনি হয়, ভোটের সময় বা অন্যান্য সময় মারামারি হয়, খুনোখুনি হয়, তারপরে যারা খুন করছে তারাও মুসলিম বেশিরভাগটাই, এবং যারা খুন হচ্ছে তারাও মুসলিম। পঞ্চায়েত ভোটে বলেছিলাম প্রায় 52-53 জন মার্ডার হয়েছিল, সে সময় আমি বলেছিলাম
যে মুসলিমরা কেন মার্ডার হচ্ছে, তারা তো দাঁড়াচ্ছে না ভোটে বা কিছু করছে না, কিন্তু তারাও মার্ডার হয়ে যাচ্ছে। তাদের অজ্ঞতা এবং তারা নেমে পড়া, হুট করে লাফ মেরে নেমে পড়া আর কি, একটু উস্কানি পেলো, নেমে পড়লো, বুঝলো না ভালো মন্দ এটা ওটা বুঝলো না। তো এটার ক্ষেত্রে একমাত্র পরিবর্তন আনা সম্ভব, অর্থনৈতিক একটা ব্যাপার আছে, তার সঙ্গে পড়াশোনার ব্যাপার আছে। সামান্য কিছু ছোট ছোট ক্ষুদ্র স্বার্থ নিয়ে তারা লেগে পড়ে। অন্য ধর্মের মানুষ যারা এগিয়ে আছে, মুসলিম উনি যদি বলেন 100% কাজ ফুরফুরা উন্নয়ন করে দিচ্ছি, এর চেয়ে বড় বেইমানি আর কিচ্ছু নেই। এই যে মুসাফেরখানাটা আছে না, এই মুসাফেরখানাটা আজ থেকে 7 বছর আগে তৈরি হয়ে গেছে। ওখানে এখন পর্যন্ত একটা কোনো 1 সপ্তাহ আগে পর্যন্ত একটা কুকুর ঢোকে নেই, এত বড় বড় গাছ হয়েছিল। আজকে আমাদেরকে মুখ্যমন্ত্রী মুসলমানদের একটা ভয় দেখিয়ে রেখেছে যে আমাকে ভোট দাও নাহলে বিজেপি চলে আসবে, আমাকে ভোট দাও আজান বন্ধ করে দেবে, আমাকে ভোট দাও নামাজ বন্ধ হয়ে যাবে, আমাকে ভোট দাও তোমরা কুরবানি করতে পারবে না, আমাকে ভোট দাও তোমরা ঈদের দিনে নামাজ পড়তে পারবে না। তাহলে ইউপিতে যে যোগী আছে, বিজেপি আছে, মহারাষ্ট্রে বিজেপি আছে, আসামে ত্রিপুরায় বিজেপি আছে, ওখানে কি আজান বন্ধ হয়ে গেছে, নামাজ বন্ধ হয়ে গেছে, কুরবানি বন্ধ হয়ে গেছে, মাদ্রাসা বন্ধ হয়ে গেছে? ভাই আরামসে আছে। আমি তো আসামে যাই, আমি তো ত্রিপুরায় যাই, আমি মেঘালয় যাই, ওখানে তো ডান্সে সব চলছে, কোনো অসুবিধা নেই। তো আর ভয় দেখাতে যে মুখ্যমন্ত্রীকে আমরা নবান্নই বসিয়েছি, প্রথম দিনের সাথী, আমরা দুঃখের দিনের সাথী। আমরা যদি তার পাশে না থাকতাম, জীবনে সে নবান্নতে বসতে পারতো না। বাচ্চা ছেলে জেনে গেছিল মমতা ব্যানার্জি হারবে, সেই মমতা ব্যানার্জিকে আমরা নবান্নতে বসিয়েছি। আমাদের সাথে কারো দেখা করার দরকার নেই। মুখ্যমন্ত্রী আমাদের জন্য ক্ষমতায় বসেছে। মুখ্যমন্ত্রী প্রয়োজন হলে আমাদের কাছে আসবে। ওনার যখন প্রয়োজন ছিল, উনি 12 থেকে 13 বার মারুফ হুজুরের কাছে গেছে। এই 34 বছর সরকার এক রাত্রিরে মারুফ হুজুর উড়িয়েছে এই পঞ্চায়েত ভোটের আগে। অতএব এই ভাষাতে এখন কথা শুনতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমরা বসিয়েছি আপনাকে নবান্নে, আমরাই টেনে নামাবো, আমরা যে বলবো সেটাই আপনাকে শোনাতে হবে। আমি শুনছিলাম কদিন আগে আব্বাস সিদ্দিকী, তিনি বলছিলেন যে আরে মাননীয় মুখ্যমন্ত্রী দীঘায় করছেন জগন্নাথ মন্দির, আমাদের জন্য হবে না নাকি মসজিদ? বাহ, যত দিন যাবে, যত তুমি মাথায় করে রাখবে, দুধেল গাই বানিয়ে রাখবে, তত তারা তাদের আরো বেশি ডিমান্ড বাড়াতে থাকবে। আজকে বলবে মাদ্রাসা, কালকে বলবে খারিজি মাদ্রাসার জন্য আরো জিনিসপত্র দাও, খারিজি মাদ্রাসার জন্য মিড ডে মিল দাও, চলতেই থাকবে, শেষ নেই। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এটা শুরু করে দিয়েছেন, এবারে শেষ কোথায়? আর যদি মনে হয় কি সংখ্যালঘু ভোট ব্যাংক বিগড়ে গেছে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি ইতিমধ্যে প্ল্যান বি আর একটা সংখ্যালঘু ভোট ব্যাংক রেডি করে রাখেননি? আদৌ এর সমাধান সূত্র রয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিন ধরে সংখ্যালঘু তোষণের কিছু নমুনা আমি শোনাবো, তারপর আসছি আজকের ডিবেটে। আমি মুসলিম লীগ, বাংলায় কত পার্সেন্ট মুসলিম থাকে? প্রায় 30 থেকে 33% সংখ্যালঘুরা থাকেন। তারা খাবে না, তারা পড়বে না, তারা স্কুলে যাবে না, তাদের মারতে হবে, তাদের খুন করতে হবে। একটা ধর্মের নামে এত কুৎসা করছেন, একদিন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয়, আপনি নিজেকে সামলে রাখতে পারবেন তো? ভুল বুঝবেন না, মনে রাখবেন আমরা যতদিন আছি, আপনাদের ওপরে কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করলে আমি আপনাদের পাহারাদার ছিলাম, আছি এবং থাকবো। অন্যদিকে মুসলিমদের রোজা চলছে, রমজান মাসও চলছে, তাদের পরিবারগুলো রোজা করে, রমজান করে, উপবাস করে। এই সময়টা তারা কোনো অন্যায় কাজ করে না, কারণ এটা হচ্ছে আল্লাহর কাছে ওদের স্যাক্রিফাইস বলতে পারেন। যতই টাকায় খেলা হোক, যতই হোক, আপনাদের জীবনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। তার কারণ আমরা থাকতে আপনাদের কেউ কোনো রকম অত্যাচার করতে পারবে না। আমরা আল্লাহর কাছে দোয়া করে বলি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সকলকে ভালো রাখো। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলকে ভালো রেখো আল্লাহ। আমি কিন্তু ইফতারে যাচ্ছি, আপনারাও আসবেন। আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাব। যে গরু ইফতারে তার লাঠি খাওয়া উচিত। আর এই নিয়ে কথা বলতে এই মুহূর্তে আমার সঙ্গে যারা রয়েছেন, সরাসরি যে প্রশ্নগুলো করছি, সত্যি সত্যি এই তোষণের মাসুল গুনছে গোটা রাজ্য। 1, 2 হচ্ছে সংখ্যালঘু ভোট ব্যাংককে দুধেল গাই ভাবতে 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 এখন কি মনে হচ্ছে কোথাও তা দুধেল গাই থেকে ষাঁড়ে পরিণত হয়েছে, তাই লাথি ঝেঁটা আর পিঠে বেদম মার পড়ছে, কোনটা আমি জানি না। কিন্তু সংখ্যালঘু যদি মুখ ফিরিয়ে নেয়, তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় বিপদে পড়বেন, নাকি যেটা আমি বললাম শুরুতেই যে প্ল্যান বি ওই জন্যই রেডি করতে শুরু করে দিয়েছেন, নাকি পুরোটাই হচ্ছে গট আপ? 3 নম্বর প্রশ্ন।
যে আসলে এই সংখ্যালঘুদের দিয়ে আরেক সংখ্যালঘুদেরকে দিয়ে কোনো বার্তা পাঠানো হোক, জব্দ করা হোক, সমালোচনা করা হোক, এ ওকে ঠেলছে, ও তাকে ঠেলছে, এ উস্কানি দিচ্ছে, ও উস্কানি দিচ্ছে, আসলে পুরোটাই হচ্ছে একটা সংখ্যালঘু গেম, যাতে কয়েকটা মাত্র সংখ্যালঘু মুখকে সামনে রেখে পুরো ভোট ব্যাংকটা নিয়ন্ত্রণ করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোনটা? এই আলোচনা এই মুহূর্তে আমার সঙ্গে যারা রয়েছেন, আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র সজল ঘোষ, রয়েছেন শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার, রয়েছেন বিজেপি বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ এবং রয়েছেন আইনজীবী তৌসিফ আহমেদ খান। প্রত্যেকেই স্বাগত রিপাবলিক বাংলার সোজাসুজি স্বর্ণালীতে। আমি শুরুতেই যাব, এই মুহূর্তে আমার সঙ্গে বিজেপি বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ রয়েছেন, তার কাছে যাব। গৌরী শঙ্কর বাবু, আমি একটা বিষয় ক্লিয়ারলি জানতে চাই, আপনি বিভিন্ন সময়তে বলেছিলেন মালদা মুর্শিদাবাদে কিভাবে হিন্দু শূন্য হওয়ার পথে যাচ্ছে মালদা মুর্শিদাবাদ, কি সুচতুর উপায়, কি ভয়ঙ্কর জঘন্যতম একটা প্ল্যান সেখানে শাসক দল কার্যকর করার চেষ্টা করছে এই সংখ্যালঘুদেরকে সামনে রেখে, এই সংখ্যালঘুদের শিখণ্ডে রেখে, যাতে বিপদে পড়লে বলা যায় যে সেটা তো সংখ্যালঘু করেছে, শাসক দলের কোনো ভূমিকা ছিল না। আজ নিজের দলের পঞ্চায়েত সভাপতি বলছে যে হ্যাঁ, মালদা মুর্শিদাবাদে আগুন জ্বালানোর পেছনে এই সিদ্দিকুল্লাহ চৌধুরীর উস্কানি ছিল, সিদ্দিকুল্লাহ চৌধুরী প্রকাশ্যে উস্কানি দিয়েছিল, সেই জন্যই আগুন জ্বলেছিল। কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়? আর কত লুকোবেন? আর কত এই ধরনের মন্তব্য, এই ধরনের উস্কানি, সংখ্যালঘুদের বাঁচানোর চেষ্টা, ভোট ব্যাংক আগলে রাখার চেষ্টা আর কত করবেন গৌরী শঙ্কর বাবু? দেখুন, পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস বিজেপি জুজু দেখিয়ে মুসলিম সম্প্রদায়ের ভোট নিয়েছে, এখনো নিচ্ছে, আগামী দিনেও নেওয়ার জন্য বিভিন্ন পরিকল্পনা এটেছে। শুধুমাত্র মুসলিম ভোট, মুসলিমদেরকে ভুল বুঝিয়ে মুসলিম ভোট, তাদের সার্বিক উন্নয়ন ঘটিয়ে নয়। আজকে যে মুসলিম সমাজ তৃণমূলকে ভোট দিচ্ছে, সেই মুসলিম সমাজকে একটাই ভয় দেখানো হচ্ছে, বিজেপি আসলে তোমাদের তাড়িয়ে দেবে, বিজেপি আসলে তোমাদের রোজা রাখা বন্ধ হয়ে যাবে, নামাজ বন্ধ হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। তাতে স্বাভাবিকভাবে মুসলিম সমাজের মানুষ ভীত সন্ত্রস্ত হচ্ছে, কারণ ধর্মের জায়গায় আঘাত করা হচ্ছে। পশ্চিমবাংলা ছাড়া বাইরেও বিজেপি শাসিত রাজ্য বেশ কিছু রয়েছে, ভারতবর্ষের অধিকাংশ রাজ্যে বিজেপি সরকার রয়েছে, সেখানে মুসলিমরাও রয়েছে এবং বহাল তবিয়তে রয়েছে। পশ্চিমবাংলার থেকে তাদের আর্থসামাজিক পরিস্থিতি অনেকটাই ভালো। যে বাংলার মানুষ পরিযায়ী শ্রমিক হয়ে চলে যাচ্ছে বিজেপি শাসিত রাজ্যে কাজ করতে, সেই মুসলিম সমাজকে তৃণমূল বোঝাচ্ছে যে বিজেপি আসলে তোমাদেরকে তাড়িয়ে দিবে। আমরা যদি তাড়ানোর মতো কাজ করতাম, বিজেপি যদি তাড়াতে চাইতো, তাহলে বিজেপি শাসিত রাজ্যের মুসলমানদের তাড়িয়ে দিত। পশ্চিমবাংলার মুসলমানরা সেখানে গিয়ে কাজ করছে, বিজেপি তাদেরকেও কাজ দিয়েছে, বিজেপি শাসিত রাজ্যের মুসলিমদেরকেও কাজ দিয়েছে। সেখানেও রোজা রাখা হয়, নামাজ পড়া হয়। পশ্চিমবাংলাতেও মুসলমানরা রোজা রাখে, নামাজ পড়ে, কিন্তু বিজেপি শাসিত রাজ্যের বিজেপি নেতাদেরকে সারাদিন খেয়ে ওই ইফতার করতে যেতে হয় না, ঠিক সেখানে তোষণ করতে হয় না, কারণ সেখানকার সরকার ডেভেলপমেন্ট করেছে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন সবার জন্য। না, আমার এখানে তো প্রশ্ন, আমি আজকে যখন আমি এই বক্তব্যগুলো শুনছি গৌরী শঙ্কর বাবু, সেই বক্তব্যগুলো শুনতে শুনতে আমি অবাক হয়ে গেলাম যে দীর্ঘদিন ধরে আপনারা শুরু থেকে বলে এসছেন যে এই গোটা ঘটনা মালদা মুর্শিদাবাদে আগুন জ্বালানোর পেছনে সরাসরি তৃণমূলের প্রত্যক্ষ মদত রয়েছে। আজকে সরাসরি বলছেন এই আহমেদ হোসেন শেখ কিন্তু আপনার দলের কেউ নয়। আহমেদ হোসেন শেখ মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি, তিনি প্রকাশ্যে এক্সক্লুসিভলি রিপাবলিক বাংলাকে জানিয়েছেন এই মুহূর্তের সবথেকে বড় খবর যেটা, তা হচ্ছে এই মালদা মুর্শিদাবাদ ধুলিয়ানে এই হিংসার পেছনে, এই আগুন জ্বালানোর পেছনে এই সিদ্দিকুল্লাহ চৌধুরী ছিলেন। অবশ্যই অবশ্যই। দেখুন, আজকে মুর্শিদাবাদের ধুলিয়ানে যে ঘটনা ঘটলো, শামশেরগঞ্জে ঘটলো, বিগত দিনে বেলডাঙ্গায় হয়েছে, শক্তিপুরে হয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে এই তৃণমূল কংগ্রেস নেতা কিছু রয়েছেন, যেমন এখানে হুমায়ুন কবির রয়েছেন, তেমনি সিদ্দিকুল্লাহ চৌধুরী রয়েছেন, জামায়াত ইসলামে হিন্দ করতেন, এখন তৃণমূল করছেন। তো তাদের যে বক্তব্য একটু আগেই শুনছিলাম যে তিনি বলছেন কলকাতাকে স্তব্ধ করে দেবো, মুড়ি খাবে, বসে থাকবে, দেখবে টনক নড়বে। এটা তো হুমকি দেওয়া, এটা রাস্তা অবরোধ করবো, আটকিয়ে দেবো, বাস পোড়াবো, পুলিশের গাড়ি পোড়াবো। আর মাননীয় মুখ্যমন্ত্রী তার দলের ভোট ব্যাংকের স্বার্থে তারা কোনো ব্যবস্থা নেবে না, গাড়ি পুড়বে, হিন্দু খুন হবে, হিন্দু মন্দির পোড়ানো হবে, হিন্দুদের 900 বাড়ি পুড়িয়ে দেওয়া হবে, হিন্দুরা উদ্বাস্তু হবে, আবার মুর্শিদাবাদ ছেড়ে চলে যেতে হবে, মালদায় গিয়ে আত্মগোপন করতে হবে। এ কোন মুর্শিদাবাদ, এ কোন পশ্চিমবাংলা, কোন ভারতবর্ষে রয়েছে আমরা? আমরা ভারতীয় জনতা পার্টি শাসিত রাজ্যে শুধু দুধেল গায়ে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চান রাজ্য চালাতে।
আমার মনে হয় আপনি আমাদের সঙ্গে থাকুন, উনি তো বলছেন সঙ্গে থাকুন, আমি আসছি আপনার কাছে। সজল ঘোষ আমাদের সঙ্গে রয়েছে স্টুডিওতে। সজলদা কি বলবেন? আজ তো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাওয়ার দিন। ব্যাপারটা হচ্ছে এখন আমার সেই গানটার লাইনগুলো মনে পড়ছে, যদি একটু ভুল হয় আপনারা মার্জনা করবেন। যে আমরা একটা গান শুনেছিলাম, বহুল প্রচারিত গান, সবাই শুনেছেন, যে একুল নদীর একুল ভেঙে অকুল তুমি গড়ো, যার একুল অকুল দকুল গেল তার লাগে কি করো। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই অবস্থা হচ্ছে। দেখুন, আমরা দুর্গাপুজোয় টাকা দেওয়ার বিরোধী, আমরা ক্লাবে টাকা দেওয়ার বিরোধী, আমরা ইমামের শিক্ষিত ছেলেটার চাকরি চাই, ইমাম ভাতা দেওয়ার বিরোধী, আমরা পুরোহিত ভাতার বিরোধী। যদিও পুরোহিতকে কজন ভাতা পেয়েছে তারাও পায় না। আচ্ছা, এবার তাহলে সব পুরোহিতদের তৃণমূলে যোগ দিয়ে দিত। আমার বক্তব্য হচ্ছে যে এই ভাতা রাজনীতির আমরা বিরোধী। মমতা ব্যানার্জি দেখলেন যে সংখ্যালঘুরা তারা আস্তে আস্তে লেখাপড়া করছে, তারা শিক্ষিত হচ্ছে, যত শিক্ষিত হবে, যত এরা জানবে, তত কম মানবে। এই যে পুরনো সে হীরক রাজার দেশের থিওরি থেকে উনি বুঝতে পারলেন, তাই উনি এবার শুরু করলেন হিন্দুকেও আমি তোষণ করব, যে হিন্দু মন্দির বানাবে সরকারি পয়সায়। কেন হিন্দু মন্দির হবে? এই প্রশ্ন তো বিজেপিই করে। আমার ওটা মমতা ব্যানার্জি করেছেন বলে নয়, কিন্তু সরকারি পয়সায় প্রথমতটা অফিসিয়ালি মন্দির নয়, দ্বিতীয়ত যে সরকারি পয়সায় মন্দিরই বা কেন হবে। এরপর খুব স্বাভাবিকভাবে মুসলিম সম্প্রদায় থেকে আওয়াজ ওটা অলরেডি শুরু হয়ে গেছে যে আমাদের মসজিদটা কবে হবে, আমাদের মসজিদটা সিদ্দিকী বলে দিয়েছে অলরেডি। বলছে তো স্বাভাবিক, এটা তো কেউ মুখে বলছে, বাকিরা মনে বলছে, এবং সেই দাবিকে আমি কখনো অসংগত বলতে পারবো না। এবারে মজার খেলাটা হচ্ছে, যেটা আমার খুব ভালো লেগেছে, এই সিদ্দিকুল্লাহকে ঝেঁটা জুতো দেখিয়েছে, মালা পরালে জুতোর ভালো হতো, কারণ এটারই প্রাপ্য। আমি মৌলালি অঞ্চলে থাকি, আমরা গত কয়েক মাস আগে আমরা দেখলাম হঠাৎ এক ভোরবেলা আমি এলাকা রাউন্ড মারতে গিয়ে দেখলাম পুরো এলাকার চেহারা পরিবর্তন হয়ে গেছে। শয়ে শয়ে বাস, হ্যাঁ, সব মুসলিম সম্প্রদায়ের মানুষ, বেলা যত বাড়লো তত গোমাংসের বিরিয়ানি রান্না হতে লাগলো, বুনা বিরিয়ানি ভাত এসব তৈরি হতে লাগলো আমাদের মতন পাড়ায়, যেগুলোকে আমরা গোমাংস থেকে আমরা নিজেদের দূরে রাখি, অন্যরা খেতে পারে, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু এই আমাদের পাড়ায় প্রকাশ্য রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে এইগুলো হলো। আমরা সহ্য করলাম, আমরা দেখলাম যে একজন বাস ড্রাইভার, তার বাসে একটা গেরুয়া ধ্বজ লাগানো ছিল বলে রেড়ে করে নামিয়ে দিল, পুলিশ মুখ ঘুরিয়ে নিল। আমি আপনাকে বলছি যে সেদিন উনি কি বলেছিলেন, মমতা ব্যানার্জি আমাকে বহুত শাবাশি দিয়া হয়। মমতা ব্যানার্জি ফোন করে ধন্যবাদ জানিয়েছেন, কি আমি পুরো মৌলালি অবরুদ্ধ করে দিয়েছি। বলেছিলেন আগে জেলাগুলোকে একটু টাইট দেব, তারপরে কলকাতা টাইট দেব। না, পুরোটা বলি, কলকাতার 50টা পয়েন্টে 2000 করে লোক বসিয়ে দেবো, তারপর তারা কি কি সব খাবে টাবে, তারা সারাদিন বসে থাকবে, তাহলেই কলকাতা শেষ। এই লোকটা বলার পরেই আমরা মোথাবাড়ি দেখেছি, এই লোকটা বলার পরেই আমরা মুর্শিদাবাদ দেখেছি, এই লোকটা বলার পর পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমান যে দাঙ্গাটা যে কটা জায়গায় হয়েছে এই লোকটা বলার পর আজকে মুসলমান সমাজে বুঝতে পারছে এই ধরনের উগ্র মৌলবাদিতার জন্য কোনো একদিকে হিন্দুরাও কনসলিডেট হয়ে যাচ্ছে, হিন্দুরাও জোট বাঁধছে, তারা তো আতঙ্কে। মুর্শিদাবাদে যে পরিবারটা হরগোবিন্দ দাস, চন্দন দাস, তারা কেউ বিজেপির কর্মী ছিল না, তারা সিপিএম এর ছিল। সিপিএম তাদের পাশে তো দাঁড়ালোই না সেই একই ইস্যুতে, তারা কিন্তু বলতে শুরু করলো যে আমরা হিন্দু হওয়ার জন্যই মার্ডার হয়েছি আমাদের পরিবার। আজকে আপনারা দেখুন, আমরা কালীগঞ্জের নির্বাচনে হেরেছি, কিন্তু হিন্দুরা সমস্ত কিন্তু এক জায়গায় ভোট দিয়েছে এবং আগামী দিন দেবে, না আমি অবাক হব না যে যাদেরকে আপনারা ভোট ব্যাংক ভাবুন বা না ভাবুন, মমতা বন্দ্যোপাধ্যায় ভাবে সেই ভোট ব্যাংকও যদি এই হাওয়ায় ঘুরে যায় তাহলে কিছু অবাক হওয়ার কিছু নেই। আমি আর সেই মুহূর্তে ব্রেকিং নিউজে নজর রাখি, যে ব্রেকিং নিউজে আপনারা কিছুক্ষণ আগেই পেয়েছেন, আমি আরো একবার জানিয়ে রাখি, খবরে এসেছে নন্দীগ্রাম থেকে। নিঃসন্দেহে আজকে সজল ঘোষদের জন্য আরো একটুখানি রিলিফ হওয়ার দিন। নন্দীগ্রামের শ্রীপুর সমবায়, আমি শ্রীপুর সমবায়ের খবরটা দিয়ে দিই আরো একবার, যে সদ্য একবার মাত্র আমরা এর আগে দেখাতে পেরেছি। নন্দীগ্রামের শ্রীপুর সমবায়তে বিপুল জয় বিজেপির, 12টি আসনের মধ্যে 12টিতেই জয় বিজেপির। আমি তখন বলেছিলাম যে 12টি এই সমবায়ে বিজেপি পেল, বিজেপি জিতল, তৃণমূল জেতেনি সেখানে, কিন্তু এই মুহূর্তে যে পরিসংখ্যান আমি দেখছি 12টা আসন ছিল, 12টাতেই জয় বিজেপির, একটাও তৃণমূল কংগ্রেস পায়নি। এটা হচ্ছে নন্দীগ্রামের শ্রীপুর সমবায়ের ছবি।
শ্রীপুর সমবায়তে ধুয়ে মুছে সাফ তৃণমূল কংগ্রেস। নন্দীগ্রামের শ্রীপুর সমবায়ের ছবি দেখতে পাচ্ছেন। 12টি আসনের মধ্যে 12টি আসনেই জয়ী বিজেপি এবং সেখানে একটাও আসন পায়নি তৃণমূল কংগ্রেস। ধুয়ে মুছে সাফ তৃণমূল এবং তারপর থেকে টানা সেখানে বিজয়োল্লাস চলছে, সেই ছবি ক্রমাগত আমাদের কাছে আসছে। আমি নন্দীগ্রামের শ্রীপুর সমবায়ের ছবিটা এই জন্য দেখালাম, খবরটা এই জন্য দিলাম যে তারপর দেখুন প্রতিহিংসার রাজনীতি কিভাবে হয়। এই মুহূর্তে যে খবর আমি আর একটা ব্রেকিং নিউজ দিচ্ছি, এটা হচ্ছে দাসপুর সমবায়। দেখুন কি অবস্থা মানুষের। পরবর্তী ব্রেকিং নিউজ প্লে করতে বলবো। দাসপুর সমবায় থেকে টাকা তোলার হিড়িক রয়েছে। এই দলটা কারণ নয় আমার মনে হয়। তৃণমূল কংগ্রেসের লোকজনরা বুঝতে পারছে যে তৃণমূলের জন্য খুব একটা সুবিধার নয়। এতটাই প্রতিহিংসা সারাক্ষণ ধরে এখানে চলে যে এই ছবিটা ধরা পড়ছে সমবায়তেও। দাসপুর সমবায়তে এই মুহূর্তে টাকা তোলার হিড়িক। 10 দিনে 2 কোটি টাকা তুলেছেন সেখানকার গ্রাহকরা। কেন তুলেছেন? কারণ সমবায় ভোটে তৃণমূলের দাদাগিরি। এবার এই জায়গা থেকে বিরোধীদের মনোনয়নে পর্যন্ত বাধা দেওয়া হয়। আমি জানি না, হয়তো মনোনয়ন দিতে পারলে এখানেও একই রকমের রেজাল্ট হতো। বিরোধীদের মনোনয়নে বাধা দেওয়া হয় এবং সেই আতঙ্ক থেকে সাধারণ যারা গ্রাহক বা যারা কোনো না কোনোভাবে মনে করছেন তারা তৃণমূলের ভোটার নন, তারা আতঙ্কিত হয়ে টাকা তুলতে শুরু করে দিয়েছেন। লাস্ট 10 দিন ধরে টাকা তোলার লম্বা লাইন। এখনো পর্যন্ত 2 কোটি টাকা সেই সমবায় ব্যাংক থেকে তুলে নেওয়া হয়েছে এবং এমনও ভয় করছেন গ্রাহকরা যে ব্যাংকটা লুট হয়ে যাবে না তো সমবায় জিতে গেলে। ভাবুন, গ্রাহকরা বলছেন, আজকে সময় নিতে আমি গ্রাহকদের বক্তব্য শোনাতে পারবো না, আমি ভিজুয়াল দেখাচ্ছি। তারা বলছেন যে যেভাবে কোথাও বিরোধীদের বাধা দেওয়া হয়েছে, মনোনয়ন দিতে দেওয়া হয়নি, কারণ তৃণমূল জানে যে সমবায় তৃণমূলের হাত থেকে বেরিয়ে যাবে, তাই এরপরে ব্যাংকটা লুট হয়ে যাবে, তাই আমরা আগে ভাগে টাকা তুলে নিচ্ছি। এই হচ্ছে দিনকাল, এই হচ্ছে অবস্থা। আমি ফিরে আসছি আলোচনাতে। এখানে কাজী মাসুম আক্তার রয়েছেন। সংখ্যালঘু ভোট ব্যাংক, সংখ্যালঘু মানে হচ্ছে হাতে পাথর তুলে দাও, ইট তুলে দাও, রড তুলে দাও, বোম তুলে দাও, তার জন্য সংখ্যালঘু। আগুন জ্বালানোর জন্য সংখ্যালঘু, হিংসা করার জন্য সংখ্যালঘু, বাস ট্রেন জ্বালানোর জন্য সংখ্যালঘু। অথচ এই সংখ্যালঘু সারাক্ষণ ধরে সংখ্যালঘু যাবতীয়, অথচ পাল্টা এখন সংখ্যালঘুর নেতা মুখ খুলছেন যে এইটা করা হচ্ছে দিনের পর দিন ধরে অন্য উদ্দেশ্যে। আসলে সংখ্যালঘুদের ভালো চেয়ে নয়, সংখ্যালঘুকে ভোট ব্যাংক করা হচ্ছে নির্দিষ্ট ভোট ব্যাংকে ক্ষমতায় টিকে থাকার জন্য, এদেরকে দিয়ে যাবতীয় কাজগুলো করিয়ে নেওয়ার জন্য। তারপর তাদের ভরসায়, তাদের কাঁধে বন্দুক রেখে, তাদেরকে সামনে শিখণ্ডি খাড়া করে আমি আমার রাজনৈতিক এজেন্ডা ফুলফিল করে যাব। কি কাজটা? বিগত 20-30 বছর ধরে শ্রমিক ভট্টাচার্য মহাশয় যে কথা বলেছেন গতকালকে, যে বোমা নয় বই, আর তরবারি নয় পেন এই জাতির হাতে থাকুক, এই প্রজন্মের হাতে থাকুক, নতুন প্রজন্মের। এই কাজ করতে গিয়ে আমি রক্তাক্ত হয়ে মৃত্যুমুখে পড়েছিলাম। সেই মাসুম আক্তার আপনার পাশে বসে আছি। এই কাজটাই করেছিলাম, সমাজকে ভেতর থেকে ঠিক করা, শোধরানো। সিদ্দিকুল্লাহ সাহেবরা কি কাজ করেছেন? জামাতি উলেমা হিন্দ, খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে, অসচেতন মুসলমানদেরকে ধর্মান্ধতার বলি করে তাদেরকে সম্মিলিত করে নিজের নেতা হওয়ার জায়গাটা তৈরি করেছেন, সংগ্রহ করেছেন অর্থ, নেতাগিরি, মাথাগিরি, ক্লিয়ার। কিন্তু ভোটের রাজনীতিতে পরপর 3বার তিনি দাঁড়িয়েছে নির্দল হয়ে, 3বারই তার জামানত বাজেয়াপ্ত হয়েছে। মমতা ব্যানার্জি তার বলে তাকে মন্ত্রী করেছেন, মমতার জন্য তিনি মন্ত্রী, সিদ্দিকুল্লাহর জন্য তিনি মন্ত্রী না, তিনি মন্ত্রী হয়েছেন। মন্ত্রী হয়ে তার কাজ কি ধর্মচারণ করা নয়, তার ব্যক্তিগত বিষয়টা মোল্লা হিন্দু করা নয়, তার কাজ ছিল জল দেওয়া, কল দেওয়া, কিছুই করেনি, করা কঙ্কালসার পরিস্থিতি দূর করা, উন্নয়ন করা, মন্তেশ্বরের মানুষের কল্যাণ সাধন। তার তো মাথা ব্যথা ছিল ওয়াকফ বিল নিয়ে কোথায় কোথায় আগুন জ্বালাতে হবে, তাকে তো অ্যাসাইনমেন্ট দিয়ে রেখেছিলেন বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কাজ না করাতে এই মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন খুব ঐতিহাসিক কথা বলেছেন। আমি বোধোদয়ের জন্য তাকে ধন্যবাদ জানাই যে তার ছিল এই কাজ, তিনি আসেননি, ঘেছেননি, তিনি আসেননি। তিনি কি করেছেন? মুসলমানদের ঠকাচ্ছেন। হ্যাঁ, আহমেদ বলছে মুসলমানদের ঠকাচ্ছেন। আমি 25 বছর ধরে বলে আসি, এভাবে এই যারা মুসলমান সমাজের বদরক্ত, পুঁজ, ঘেন্না যে মুখগুলো দেখাচ্ছিলেন না, কেবলমাত্র আইপিএস হুমায়ুন কবির ছাড়া বাকিদেরকে আমি মুসলিম সমাজের পুঁজ মনে করি, ঘেন্না মনে করি, বদরক্ত মনে করি, অসুখ মনে করি, ক্ষয়রোগ মনে করি। তাদের মুখগুলো আমি দেখাচ্ছেন। তার মধ্যে পীরজাদা, মৌলবী, ইমাম, ওস্তাদ, গুন্ডা সব আছে।
এরা হচ্ছে মুসলমান। কারণ তাদের উদ্দেশ্য হচ্ছে এই রাজনীতির আগুনে আসলে এই ধর্মীয় অন্ধত্ব ধর্মীয়তা মুখোশ পরিয়ে দাও, চাকরি দরকার নেই, কিছু দরকার নেই, ভাতা হবে, মসজিদ হবে, কাজ হবে, ঠিক তাই। এদের দরকারে লোক পাঠিয়ে দাও বিভিন্ন জায়গাতে অশান্তি করার জন্য, আগুন জ্বালানোর জন্য। সাচার কমিটি রিপোর্ট অনুযায়ী বাঙালি মুসলমানরা ভারতে সবচেয়ে পিছিয়ে আছে এই পুঁজের জন্য, এই রক্তের জন্য। আরেকটা কথা বলি, আমি আপনার কাছে আসবো, আপনি যা বলছেন তাই আমি আপনার কাছে আসবো। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, আমাদের সঙ্গে আরেকজন অতিথি রয়েছেন তৌসিফের কাছে যাব, আমি আপনার কাছে আসবো। একটা ছোট যেটা বললেন কাজী বাবু, একদম হুবাহু তাই। দীঘায় জগন্নাথ মন্দির হয়েছে, অতএব মসজিদ কেন হবে না? মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দিতে হবে। অবাক হবেন না যদি এই সংখ্যালঘু ভোট ব্যাংককে তুষ্ট করার জন্য এরপর মমতা বন্দ্যোপাধ্যায় সেটাও করে ফেলেন, কারণ এদেরকে তোল্লাই দিয়ে দিয়ে সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় চলে এসেছেন। শুনুন আব্বাস সিদ্দিকী কি বলছেন। দীঘায় যেমন 200 কোটি টাকা দিয়ে মন্দির করছেন, আপনি তো বলেছেন সংখ্যালঘুকে বেশি ভালোবাসি, কমসে কম 300 কোটি টাকা দিয়ে দীঘায় একটা মসজিদের আবদার আমরা রাখলাম। এটা দীঘায় যেমন 200 কোটি টাকা দিয়ে মন্দির করছেন, আপনি তো বলেছেন সংখ্যালঘুকে বেশি ভালোবাসি, কমসে কম 300 কোটি টাকা দিয়ে দীঘায় একটা মসজিদের আবদার আমরা রাখলাম। এটা করতে হবে। আপনি যা বললেন একদম আমি শুনিয়ে দিলাম। এরা এই রাজনীতি চায়, আর এদের কি মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করে। এটাই তো এটাই তো প্রয়োজন, এটাই তো বিভাজন, এটাই তো বহুত্ববাদী রাজনীতিকে খণ্ড বিখণ্ড করার অপচেষ্টা, ষড়যন্ত্র। আমি সিদ্দিকুল্লাহ সাহেবের কথা বলছি, মাদ্রাসা না করে যদি আজকে সবাইকে ইঞ্জিনিয়ারিং কলেজ, সরকারি কলেজে পাঠাতো, তাহলে আজকে এই কথাগুলো তো আমরা শুনতে পেতাম না। আপনি বলুন তো জল পড়া পানি পড়া, জল পড়া পানি পড়া তেল পড়া তাবিজের উপর নির্ভর করে একটা সমাজের নেতা তৈরি হচ্ছে। আপনি বলুন তো এই পরজীবী প্রাণীরা মানুষকে, সাধারণ খেটে খাওয়া মানুষের উন্নতি করবে? কিন্তু গরিব লোকের, যে পরিযায়ী শ্রমিকরা অন্য রাজ্যে কাজ করে তাদের টাকা জল পড়া পানি পড়া নামে লুটে নিচ্ছে এই টুপি দাঁড়িয়ে করে ধর্মাশ্রিত রাজনীতি করে। আমি আসবো তৌসিফের কাছে। আমি একটা মূল কথা বলছি, এই সিদ্দিকুল্লাহকে 2021 সালে শেখ শাহজাহানরা সন্দেশখালীতে মেরেছিল, ত্রাণ নিয়ে গিয়েছিল, ইয়াসের ত্রাণ। উনি বলেছিলেন থানা আমার অভিযোগ নেয়নি, ওনার সৌভাগ্য মন্তেশ্বরের থানা ওনার অভিযোগ নিয়েছে, 5 জনকে গ্রেপ্তার করেছে। মাননীয়া, আমি পরিষ্কার করে প্রত্যেকটা মুসলমান 2.5 কোটিকে বলে রাখি, 3 কোটিকে, আপনাদের নেতাকে কাউকে মানুষ মনে করে সন্দেহ। যাদেরকে আপনারা মন্ত্রী দেখছেন তাদের ন্যূনতম মর্যাদা নেই। যদি ন্যূনতম মর্যাদা থাকতো, শেখ শাহজাহান যখন মেরেছিল বা ক্ষতিগ্রস্ত করেছিল, লুটে নিয়েছিল ত্রাণ, তিনি বলেছিলেন অভিষেককে লক্ষ্য করে এদের দেখুন, এদেরকে সাবধান করুন, এরাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পদ। আপনি ঠিক বলছেন, শেখ শাহজাহানের সম্পদ, শেখ শাহজাহানের সম্পদ, হুমায়ুন কবিরের সম্পদ, আর সিদ্দিকুল্লাহ চৌধুরীর সম্পদ। আমি আসছি এই মুহূর্তে বড় ব্রেকিং নিউজ, বড় ব্রেকিং নিউজ এই মুহূর্তে। বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী, এই মুহূর্তের সব থেকে বড় খবর রিপাবলিক বাংলায়। ফার্স্ট ব্রেক করছি আমি। 18 জুলাই বঙ্গ সফরে আসছেন নরেন্দ্র মোদী। 21 জুলাইয়ের আগে রাজ্যে বড় সভা মোদীর। দমদম সেন্ট্রাল জেল লাগোয়া মাঠে সভা হতে চলেছে মোদীর। এই মুহূর্তে যে খবর পাচ্ছি আমরা, এক্সক্লুসিভ ব্রেক। সবার আগে ব্রেক রিপাবলিক বাংলা। আপনারা জানেন যে 21 জুলাই কিন্তু উত্তরবঙ্গ অভিযানের ডাকও দিয়েছেন শুভেন্দু অধিকারী। তার আগেই আসছেন বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্ভবত 18 জুলাই হচ্ছে সেই দিনটা। 18 জুলাই আসছেন বাংলা সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং তার আগেই দমদম সেন্ট্রাল জেল লাগোয়া যে মাঠ, সেখানে বড় সমাবেশ হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। নজর থাকবে আমাদের এই সংক্রান্ত খবরে। আমি আসছি এই মুহূর্তে, আমি সরাসরি আসি তৌসিফের কাছে। যদিও তৌসিফ, কসবা কলেজ থেকেও খুব গুরুত্বপূর্ণ দুটো খবর আমাদের কাছে আসছে। কসবা কলেজ নিয়ে অনেকেই, আমি জানিয়ে রাখি এই আলোচনার মধ্যেও, যে অনেকে টেনশনে ছিলেন যে কলেজটাই বন্ধ করে দিল মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্ষকদের আটকাতে না পেরে কলেজে তালা ঝুলিয়ে দেওয়া যায় একটা সরকারি কলেজে, তাদের জন্য একটা সুখবর আছে, সেই খবর আমি দেব। আমি আসছি তৌসিফের কাছে। তৌসিফ, আপনি কি বলবেন? আপনাদের মতো শিক্ষিত ছেলেরাও যারা রয়েছেন, সত্যি মনে হচ্ছে না যে রাজ্যের শাসক দল আপনাদেরকে বোকা বানাচ্ছে, আপনাদেরকে ব্যবহার করা হচ্ছে? না, দেখুন, দায়িত্ব হচ্ছে যারা লিডাররা আছে, যারা মন্ত্রীরা আছে, যারা একটা কমিউনিটি বেসিসে পলিটিক্স করে, যে আমি মুসলিম, আমায় ভোট দাও, তাদের উপরে কিন্তু প্রশ্ন চিহ্ন যে ওরা
কমিউনিটি পলিটিক্স করলে কমিউনিটির বেনিফিট জন্য কি করেছে, এটা ওদের ব্যাপার, ওরা এটা ক্লারিফিকেশন দেবে। গভর্নমেন্টকে আমরা তো তখনই ধরবো। আপনি কেন করেন তৃণমূল কংগ্রেসটা? তৌসিফ, আপনি তৃণমূল কংগ্রেস কেন করেন বলুন? কেন করি দেখুন, আমি কেন সাপোর্ট করি আমি বলে দিচ্ছি। আমরা যতক্ষণ বেঁচে থাকবো আমরা এই কথাটা ভুলতে পারবো না যে এই নরেন্দ্র মোদী গুজরাটের চিফ মিনিস্টার ছিল যখন হাজার হাজার লোকদেরকে প্রোগ্রাম করে রাইটে মেরে দিল। প্রেগনেন্ট লেডির পেট কেটে ওইখান থেকে বাচ্চা বের করে পুরো ফ্যামিলিটাকে মেরে দিল। এটা কি সিনেমা দেখেছেন? কোন সিনেমা দেখেছেন তৌসিফ? কোন সিনেমা দেখেছেন? কোর্টের রায় কি বলছে? তৌসিফ ভাই আমি একটা প্রশ্ন করি, আমি একটা প্রশ্ন করি। 24 বছর আগেকার তৌসিফ ভাই, এক সেকেন্ড, বিজেপি এই চ্যানেলটা কিনে নিল না, আমাকে কথা না তাহলে সেই কেনা চ্যানেলে তুমি আবার এলে কেন ভাই? সেই কেনা চ্যানেলে তুমি এলে কেন ভাই? তুমি তো না এলে পারতে ভাই। আমার একটা প্রশ্ন, গ্রেট ক্যালকাটা কিলিং এর নাম শুনেছো? গ্রেট ক্যালকাটা কিলিং এর নাম শুনেছো? তুমিও কমিউনিটি পলিটিক্স করছো, তুমিও কমিউনিটি পলিটিক্স করছো। আমার প্রশ্ন হচ্ছে, যদি এই কারণে মমতা ব্যানার্জিকে কেন সমর্থন দিচ্ছ? সিপিএম কে দিতে পারতে, কংগ্রেসকে দিতে পারতে, তারা তো এই খুনের সঙ্গে যুক্ত ছিল না। শুনিনি তৌসিফ আপনি বলুন, আপনি বলুন। আপনি একটা কথা বলুন, আপনি গুজরাটের হিস্ট্রি মুখস্থ করে এসেছেন, আপনি নিজের রাজ্য পশ্চিমবঙ্গের হিস্ট্রিটা মুখস্থ করেননি। পশ্চিমবঙ্গের আচ্ছা, আপনি কি পশ্চিমবঙ্গের নন? বাংলাতে কথা বলছি আমি পশ্চিমবঙ্গে। না আপনি কি সাম্প্রতিক সময় ধুলিয়ানের হিস্ট্রিটা মনে করে আসেননি? ধুলিয়ানে হিন্দুদের কিভাবে মারা হয়েছে, ধুলিয়ানে হিন্দুদের কোপানো হয়েছে, তাদেরকে ঘর ছেড়ে বার করে দেওয়া হয়েছে, তারপর আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করেন? না শুনুন, যেখানে একটা মানুষ মারা যায়, ধরুন এক মিনিট দেখুন, আমায় ডিস্টার্ব করুন না। যেখানে একটা মানুষ মারা যায় ওটা তো আমাদের দেশের লোক, হিন্দু হোক চাहे মুসলিম হোক চাहे খ্রিস্টান হোক, অন্যায় হয় যখনই কাউকে মারা দেওয়া হয়। কিন্তু এর উপরে পলিটিক্স কে করে? বিজেপি করে। আমাকে ভোট দাও, আমি মুসলমানদেরকে মারবো। এই উত্তরপ্রদেশে কি করেছে? আরে গুজরাটে মুসলমানরা বিজেপিকে ভোট দেয়, গুজরাটি মুসলমানরা বিজেপিকে ভোট দেয়। ওরা যে জেলে ভেরে সময় শেষ, একদম সময় শেষ। তৌসিফ আমরা দেখছি না, এটা আমরা দেখছি না। আপনি দেখছেন না তৌসিফ? আপনি একজন উনি একজন লয়ার। আমার সত্যি বলার ভাষা নেই। যদি শিক্ষিত মুসলিমদের ভাষা হয় তাহলে আমি বুঝবো সত্যি মুসলিমরা দুধেল গাই হয়েই রয়ে গিয়েছে, কাজী মাসুম আক্তাররা এক্সেপশন। আপনি শুনলেন না? মমতা বন্দ্যোপাধ্যায় বললো মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাহারাদার, আপনি সেটা শুনলেন না? বাহ, এনিওয়ে সময় একদম শেষ। আমি নিশ্চিন্তে একটা কথা বলতে পারি যে যতই খেলা হোক না কেন, যতই গেম খেলা হোক, সংখ্যালঘুকে দুধেল গাই বা ষাঁড় যা কিছুই মনে করা হোক না কেন, কখনো গুটিয়ে দেবে, কখনো ভোট দেবে, কিন্তু এই যে গেম খেলা, এই সংখ্যালঘু খেলায় যে মমতা রয়েছেন সেটা কিন্তু জনতা ধরে ফেলেছে। হিন্দু মুসলিম নির্বিশেষে এই খেলা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে দিনের আলোর মতো, আর স্পষ্ট হচ্ছে নিজের দলের ভেতর থেকেই। সময় একদম শেষ, ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। এই মুহূর্তে সব থেকে বড় খবর পশ্চিমবঙ্গে, তা হলো ভোট পরবর্তী হিংসার প্রথম সাজা ঘোষণা হলো। নাবালিকা ধর্ষণে দোষী সাব্যস্ত হলো তৃণমূল কংগ্রেস নেতা। আরো একবার ধর্ষণে তৃণমূল কংগ্রেস নেতার প্রত্যক্ষ প্রমাণ সামনে চলে এলো। তৃণমূল নেতাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করা হলো, সঙ্গে দিতে হবে 50,000 টাকার জরিমানাও। নির্যাতিতার পরিবারকে 3 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ মালদা অতিরিক্ত দায়রা আদালতে। 2021 সালের ঘটনা। 2021-এর ভোট পরবর্তী হিংসার সময় নাবালিকাকে ধর্ষণ করা হয় এবং সেই সময়তে মামলা যায় সিবিআই এর কাছে। সিবিআই এ দায়ের করা মামলায় প্রথম বড় সাজা ঘোষণা হলো। ধর্ষণের প্রথম সাজা ঘোষণা হলো হাইকোর্টের নির্দেশে। 55টা মামলার তদন্তে ছিল সিবিআই। এদিকে কোর্টের রায় নির্যাতিতার পরিবার অন্তত স্বস্তি পাচ্ছে। তাদের বক্তব্য, দেরি হলেও সিবিআই এর তদন্তের জন্য শেষ পর্যন্ত তারা বিচার পেলেন। আজ এই পর্যন্ত। একটু পরেই দেখুন জব চেয়ে বাংলা ময়ূকের সঙ্গে। চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT+ মশলা। MDH